বিগত আলোচনায় আমরা ইলেকট্রনের স্পিন সম্বন্ধে জেনেছি এবং এও লক্ষ্য করেছি যে স্পিন ঠিক সাধারণ ভেক্টরের মতো আচরণ করে না। ইলেকট্রনের স্পিন যে কোনো অভিমুখে পরিমাপ করলে তার মান একটা বিশেষ এককে সর্বদাই +1 অথবা -1 ছাড়া আর কিচ্ছু হয় না। ইলেকট্রনের স্পিন যদি এক্স ডিরেকশনে মেপে +1 পাওয়া যায়, তারপর ওয়াই ডিরেকশনে মেপে আবারও +1 পাওয়া যায়, তার মানে এই নয় যে 45 ডিগ্রি কোণে ইলেকট্রনের স্পিন মাপলে ইলেকট্রনের স্পিন √2 হবে, √2 হবে, তা নয়। 45 ডিগ্রিতেও ইলেকট্রনের স্পিন হয় +1 নয় -1ই হবে। অর্থাৎ ইলেকট্রনের স্পিনের লব্ধি গণনা সাধারণ ভেক্টরের মতন করা যায় না। তাহলে এখন প্রয়োজন হচ্ছে ইলেকট্রনের স্পিনের জন্য একটা নতুন রকম গাণিতিক মডেল, যার সাহায্যে ইলেকট্রনের স্পিনের এই সমস্ত অদ্ভুত উদ্ভট ব্যবহারের একটা ব্যাখ্যা দেওয়া যায়। সেই উদ্দেশ্যেই আমরা আজকে অগ্রসর হব। একটা ব্যাপার নিঃসন্দেহে বলা যায় যে ইলেকট্রনের স্পিন কখনো পরিমাপ করলে তার ফল কি হবে তা নির্ভর করছে সেই মুহূর্তে ইলেকট্রনের স্পিন কি অবস্থায়, কি দশায় ছিল তার উপর। আবারও বলছি যে কোনো দিকে ইলেকট্রনের স্পিন মাপলে তার ফল +1 না -1 হবে তা নির্ভর করছে পরীক্ষার ঠিক সেই মুহূর্তে বা ঠিক আগের মুহূর্তে ইলেকট্রনের স্পিন কি অবস্থায় বা কোন স্টেটে ছিল তার উপর। এখন ইলেকট্রনের স্পিন কোন স্টেটে আছে বা কোন অবস্থায় আছে তা প্রকাশ করার জন্য আমরা ভেক্টরের ব্যবহার করব, কিন্তু এই ভেক্টর বল, সরণ, ত্বরণ ইত্যাদি সাধারণ ভেক্টরের মতন হবে না। নিঃসন্দেহে অনেকটাই অদ্ভুত বিদঘুটে রকমের হবে। বেশ, প্রথমেই যে প্রশ্নটা আমি করব তা হলো ইলেকট্রনের স্পিন যদি আমরা ভেক্টরের সাহায্যে প্রকাশ করি তাহলে সেই ভেক্টরের ডাইমেনশন বা মাত্রা কত হওয়া উচিত। উত্তর হয়তো তোমরা দেবে যে ইলেকট্রনের স্পিন ত্রিমাত্রিক বা 3 ডাইমেনশনাল হওয়া উচিত, কেননা এক্স, ওয়াই, জেড এই 3 লম্ব ডিরেকশনে আমরা স্পিন পরিমাপ করতে পারি, তাহলে ইলেকট্রনের স্পিন ত্রিমাত্রিক হওয়া উচিত। কিন্তু কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ইলেকট্রনের স্পিন দ্বিমাত্রিক, 2 মাত্রার বা 2 ডাইমেনশনাল। আটকে উঠলে তো? খুব স্বাভাবিক। প্রথমেই যে প্রশ্নটা নিঃসন্দেহে তোমরা করবে তা হলো ইলেকট্রনের স্পিন যদি দ্বিমাত্রিকই হয় তাহলে এক্স, ওয়াই, জেড এই 3টে ডিরেকশনে ইলেকট্রনের স্পিন পরিমাপের ব্যাখ্যা কি করে করব? সেই প্রশ্নের উত্তর একটু পরে দেব। আরও একটা প্রশ্ন তোমরা করতেই পারো যে কোন ভিত্তিতে, কোন যুক্তিতে আমি বলছি যে ইলেকট্রনের স্পিন দ্বিমাত্রিক। এর উত্তরও নিঃসন্দেহে বেশ বিদঘুটে এবং উত্তরটা কিছুটা এই রকম। আমরা জানি যে ইলেকট্রনের স্পিন যদি আমরা এক্স ডিরেকশনে মাপি তাহলে তার মান একটা বিশেষ এককে +1 আর -1 ছাড়া কিচ্ছু হতে পারে না। অর্থাৎ মোট কত রকমের মান হতে পারে এক্স ডিরেকশনে ইলেকট্রনের স্পিনের? 2 ধরনের মান হতে পারে। তেমনি যদি ওয়াই ডিরেকশনে স্পিন মাপি তারও মান +1 আর -1 ছাড়া কিছু হতে পারে না। তাই কত রকম মান হতে পারে? ঠিক 2 রকমের। তেমনিভাবে জেড ডিরেকশনে স্পিন মাপলেও ঠিক 2টো মানই পাওয়া সম্ভব, +1 আর -1। 45 ডিগ্রি কোণের যদি স্পিন মাপি তারও 2টো মান হওয়া সম্ভব
এবং সাধারণভাবে যে কোনো ডিরেকশানে যদি স্পিন মাপি তারও ঠিক দুটো মানই হওয়া সম্ভব। তাই এই সব ক্ষেত্রে যেহেতু ঠিক ঠিক দুটো মানই হতে পারে ইলেকট্রনের স্পিনের, সেই কারণেই আমরা বলছি ইলেকট্রনের স্পিন দ্বিমাত্রিক। আমার মনে হয় এটা ঠিক কার্যকারণ ব্যাখ্যা হিসেবে গ্রহণযোগ্য নয় তোমাদের কাছে এই মুহূর্তে। তবে কোয়ান্টাম তত্ত্বে এটাই নিয়ম এবং এটাকে তোমরা স্বতঃসিদ্ধ বা অ্যাক্সিয়ম হিসেবে ধরতে পারো যে কোনো পরিমেয় রাশি বা মেজারেবল কোয়ান্টিটি, এক্ষেত্রে ইলেকট্রনের স্পিন কোনো একটা নির্দিষ্ট দিকে, কোনো পরিমেয় রাশির যতগুলো সম্ভাব্য মান হওয়া সম্ভব অন্তর্নিহিত ভেক্টরেরও ততই ডাইমেনশন হবে। অর্থাৎ কোনো মেজারেবল কোয়ান্টিটির যত রকম ভ্যালু পাওয়া সম্ভব আন্ডারলাইং ভেক্টর স্পেসের ডাইমেনশনও ততই হবে। এক্ষেত্রে পরিমেয় রাশি হলো ইলেকট্রনের স্পিন কোনো নির্দিষ্ট দিকে, তার দুটো মান হওয়া সম্ভব, তাই ইলেকট্রনের স্পিন টু ডাইমেনশনাল দ্বিমাত্রিক। এটাই নিয়ম, এটাই অ্যাক্সিয়ম। বেশ, দ্বিমাত্রিক হলে যেটা ভালো ব্যাপার তা হলো আমরা দ্বিমাত্রিক কোনো ভেক্টরকে কাগজের সমতলে বা বোর্ডের সমতলে সহজে এঁকে প্রকাশ করতে পারি এবং আমরা বিভিন্ন রকম দ্বিমাত্রিক সমতল বা বস্তুর সঙ্গে পরিচিত, যেমন দাবার বোর্ড, ক্যারাম বোর্ড। দাবার বোর্ডে মনে করো কোনো একটা ঘুঁটি এইখানে রয়েছে। দাবার বোর্ডে 8 গুণ 8 64টা ঘর থাকে। এই ঘুঁটিটার অবস্থান একজন দাবারও সাধারণভাবে B5 এইভাবে প্রকাশ করে থাকবেন। তবে আমরা চাইলে আমাদের সুবিধের জন্য ABCDর পরিবর্তে 1 2 3 4 এইভাবেও ঘরগুলোর নাম্বারিং করতে পারি এবং সেক্ষেত্রে আমরা এই ঘুঁটির অবস্থান 2,5 এইভাবে প্রকাশ করতে পারি। এক্ষেত্রে লক্ষ্য করো যে ঘুঁটির অবস্থান প্রকাশ করার জন্য পূর্ণ সংখ্যা বা ইন্টিজার ব্যবহার করলেই কাজ হয়ে যায়, ভগ্নাংশের প্রয়োজন হয় না। যেহেতু দাবায় 8 গুণ 8 64টা ঘর রয়েছে, তাই পূর্ণ সংখ্যার সাহায্যে কোনো ঘুঁটির অবস্থান প্রকাশ করা সম্ভব। কিন্তু ক্যারাম বোর্ডে যদি কোনো ঘুঁটির অবস্থান আমরা সূক্ষ্মভাবে, যথাযথ সূক্ষ্মভাবে প্রকাশ করতে চাই এবং মনে করো এইখানে একটা ঘুঁটি রয়েছে এবং মূলবিন্দু বরাবর আমি ক্যারাম বোর্ডের ঠিক মাঝ বরাবর মূলবিন্দু কল্পনা করছি এবং ডান দিক বরাবর X অ্যাক্সিস, উপর দিকে Y অ্যাক্সিস কল্পনা করছি, তাহলে এই ঘুঁটির অবস্থান প্রকাশ করতে হলে সেটা কিছুটা এরমভাবে প্রকাশ করা যেতে পারে যে X অক্ষ বরাবর ধরা যাক 10.5 ইঞ্চি দূরে ঘুঁটি রয়েছে এবং Y অক্ষ বরাবর ধরা যাক 4√2 ইঞ্চি, Y অক্ষ বরাবর 4√2 ইঞ্চি দূরে ঘুঁটি রয়েছে। 4√2 বা মোটামুটি 6 ইঞ্চির একটু কম হবে। বেশ, তাহলে এক্ষেত্রে ঘুঁটির অবস্থান প্রকাশ করার জন্য আমরা ভগ্নাংশের ব্যবহার করছি। শুধু ভগ্নাংশই নয়, কখনো কখনো দরকার পড়লে অমূলদ সংখ্যা যেমন 2 এর বর্গমূল তারও ব্যবহার করছি।
অর্থাৎ খুঁটির অবস্থান প্রকাশ করার জন্য আমাদের বাস্তব সংখ্যা বা রিয়েল নাম্বারসের প্রয়োজন হচ্ছে, শুধুমাত্র ইন্টিজার বা পূর্ণ সংখ্যা দিয়ে কাজ হচ্ছে না। বাস্তব সংখ্যা মানে তা পূর্ণ সংখ্যাও হতে পারে, ভগ্নাংশও হতে পারে, এমনকি অমূলদ সংখ্যাও হতে পারে। বেশ, তাহলে দাবার বোর্ডের ক্ষেত্রে খুঁটির স্থানাঙ্ক প্রকাশ করার জন্য পূর্ণ সংখ্যাই যথেষ্ট, কিন্তু ক্যারাম বোর্ডের ক্ষেত্রে পূর্ণ সংখ্যায় কাজ হয় না, বাস্তব সংখ্যা রিয়েল নাম্বারসের প্রয়োজন হয়। আমরা জানি যে পূর্ণ সংখ্যা বাস্তব সংখ্যার একটা সাবসেট। পূর্ণ সংখ্যার থেকে এক পদক্ষেপ এগোলে আমরা ভগ্নাংশের কল্পনা করে থাকি, আরও এক পদক্ষেপ এগোলে আমরা অমূলদ সংখ্যা যেমন √2, √3, পাই ইত্যাদি কল্পনা করতে পারি। এইসব মিলিয়ে তৈরি হয় বাস্তব সংখ্যা। এখন বাস্তব সংখ্যার থেকেও যদি আরও এক ধাপ এগিয়ে কল্পনা করি, তাহলে কি আসে? স্কুলে বাস্তব সংখ্যার পর আমরা কোন ধরনের সংখ্যার সঙ্গে পরিচিত হয়েছি? তা হলো জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বারস। আমরা জানি যে √(-1) -1 বর্গমূল কোনো বাস্তব সংখ্যা হতে পারে না। এটাকে একটা কাল্পনিক বা অবাস্তব সংখ্যা আখ্যায়িত করা হয় এবং সাধারণভাবে ইংরেজির আই অক্ষর দিয়ে প্রকাশ করা হয়ে থাকে। জটিল সংখ্যা সাধারণভাবে তার দুটো অংশ থাকে। উদাহরণস্বরূপ এরকম হতে পারে 3 + 4i, যেখানে 3 একটা বাস্তব সংখ্যা আর 4i একটা কাল্পনিক সংখ্যা। এই দুয়ের যোগফল একত্রে একটা জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার। আচ্ছা, তোমরা কি কল্পনা করতে পারো যে আমি যদি বলি ক্যারাম বোর্ডে কোনো ঘুঁটির অবস্থান ঠিক এইখানে, এই স্থানাঙ্কে, যে 2i, 3 + 4i ইঞ্চি, তাহলে বলো তো ঘুঁটিটা ক্যারাম বোর্ডে ঠিক কোথায় অবস্থিত? নিঃসন্দেহে আমি পাগলের প্রলাপ বকছি। ক্যারাম বোর্ডে কোনো ঘুঁটির অবস্থান অবাস্তব হতে পারে না, জটিল হতে পারে না। এটা নিঃসন্দেহে পাগলের প্রলাপ। তবে ইলেকট্রনের স্পিন যখন আমরা দেখব, তখন এই রকমেরই কিছু পাগলের প্রলাপ আমাদের মেনে নিতে হবে। বেশ, আর একবার বলি, দাবার বোর্ডে কোনো ঘুঁটির অবস্থান প্রকাশ করার জন্য আমরা পূর্ণ সংখ্যা ব্যবহার করি। পূর্ণ সংখ্যা দিয়ে তার স্থানাঙ্ক প্রকাশ করতে পারি। এটাকে ভেক্টর মনে করতে পারো, 2, 5। 2 এবং 5 সেই ভেক্টরের দুটো উপাংশ এবং প্রতিটা উপাংশই পূর্ণ সংখ্যা। ক্যারাম বোর্ডে কোনো ঘুঁটির অবস্থান প্রকাশ করার জন্য আমরা সেটাকে এইভাবে লিখছি, 10.5, 4√2 ইঞ্চি। এটাও একটা ভেক্টর স্থানাঙ্ক, তারও দুটো উপাংশ, অনুভূমিক এবং লম্ব উপাংশ, এবং এই দুটো উপাংশই বাস্তব সংখ্যা। ইলেকট্রনের স্পিন আমরা দেখেছি দ্বিমাত্রিক, তাহলে সেই দ্বিমাত্রিক ভেক্টরেরও দুটো উপাংশ থাকবে, কিন্তু সেই দুটো উপাংশ জটিল সংখ্যা বা কমপ্লেক্স নাম্বার হবে। ইলেকট্রনের স্পিন একটা দ্বিমাত্রিক ভেক্টর, অর্থাৎ তার দুটো উপাংশ থাকবে, অনুভূমিক এবং লম্ব অভিমুখে আমি সেই দুই উপাংশ প্রকাশ করার চেষ্টা করছি দ্বিমাত্রিক তলে।
দ্বিমাত্রিক তলে কোনো দ্বিমাত্রিক ভেক্টরকে আমরা সাধারণত মূলবিন্দু থেকে উপযুক্ত দৈর্ঘ্যের উপযুক্ত অভিমুখে কোনো একটা অ্যারো দিয়ে প্রকাশ করি এবং তার অনুভূমিক এবং লম্ব প্রজেকশন থেকে তার অনুভূমিক এবং লম্ব উপাংশ হিসেব করতে পারি। এই ভেক্টর যদি ইলেকট্রন স্পিন হয় সেক্ষেত্রে এই অনুভূমিক এবং লম্ব উপাংশ কিন্তু বাস্তব সংখ্যা না হয়ে অবাস্তব সংখ্যা হতে পারে, যেমন 1 যোগ 2i, কিংবা আরো জটিলভাবে হতে পারে 1/√2 যোগ i/√2। তার অনুভূমিক তার লম্ব উপাংশ হতে পারে 1/√2 বা -1/i/√2। এখন স্বাভাবিকভাবে আমি যদি বলি যে এই অনুভূমিক প্রজেকশন বা এই অনুভূমিক উপাংশের দৈর্ঘ্য 1/√2 প্লাস i/√2, এটা নিঃসন্দেহে খুবই অর্থহীন, অকল্পনীয় একটা বিষয়। কি করে একটা রেখার দৈর্ঘ্য এরকমভাবে অবাস্তব বা অকল্পনীয় হতে পারে? তাই ইলেকট্রন স্পিন আসলে এভাবে কাগজে এঁকে প্রকাশ করা সম্ভব নয়, কেননা ইলেকট্রনের স্পিন দ্বিমাত্রিক হলেও তার প্রতিটা উপাংশ কমপ্লেক্স নাম্বারস। আর কমপ্লেক্স নাম্বারস এইভাবে দুটো কমপ্লেক্স উপাংশকে কাগজের সমতলে এঁকে প্রকাশ করা সম্ভব নয়। তাই আমি আসলে যে ছবিগুলো এরপর আঁকবো সেটা নিঃসন্দেহে জাস্ট রিপ্রেজেন্টেশনাল বা উপস্থাপনার জন্য, বাস্তবে এভাবে এঁকে যথাযথভাবে ইলেকট্রনের স্পিন প্রকাশ করা সম্ভব নয়। বেশ, তাহলে আমরা দেখলাম ইলেকট্রনের স্পিন দ্বিমাত্রিক, কিন্তু তার দুটো উপাংশই কমপ্লেক্স নাম্বার হতে পারে। এবার এই অদ্ভুত নতুন রকমের ভেক্টরের জন্য আমরা একটা নতুন রকমের চিহ্ন ব্যবহার করি। আমরা আগে দেখেছি যে সাধারণভাবে কোনো ভেক্টর প্রকাশ করার জন্য ভেক্টরের নামের উপর, মাথার উপরে অ্যারো চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। এক্ষেত্রে কোয়ান্টাম ফিজিক্সে ভেক্টর প্রকাশ করার জন্য যে নতুন চিহ্ন ব্যবহার করা হয় সেটা কিছুটা এই রকম। নামের বাঁদিকে লম্বা দাড়ি আর ডান দিকে একটা অ্যারো বা গ্রেটার দ্যান চিহ্নের মতো। একে বলা হয় কেট চিহ্ন, ইংরাজিতে কেট সিম্বল। এটা অনেকটা ঠিক যেন একটা অ্যারোর ভিতরে ভেক্টরের নামটা লেখা রয়েছে সেই রকমভাবে কল্পনা করতে পারো। এটা ভেক্টরের নতুন চিহ্ন। আমরা দেখলাম যে এক নতুন ধরনের ভেক্টরের সাথে পরিচিত হতে চলেছি, যেক্ষেত্রে তার উপাংশগুলো কমপ্লেক্স নাম্বার এবং তার জন্য আমরা নতুন চিহ্ন ব্যবহার করছি। এ ভেক্টর, বি ভেক্টর বা অন্য কোনো ভেক্টর গ্রিক অক্ষর ব্যবহার করে সাই, ফাই ইত্যাদি এইভাবে প্রকাশ করা যেতে পারে। এদের বলা হয় কেট চিহ্ন বা কেট সিম্বলস। বেশ, সাধারণ ভেক্টরের ক্ষেত্রে আমরা জানি কিভাবে দুটো ভেক্টরের যোগ করতে হয়। জাস্ট উপাংশগুলোর যোগ করলেই ভেক্টরের যোগ করা যায়। ভেক্টরের সঙ্গে কোনো স্কেলার বা কোনো সংখ্যার গুণও করা যায়, আমরা জানি সাধারণ ভেক্টরের ক্ষেত্রে। কমপ্লেক্স ভেক্টরের ক্ষেত্রেও ভেক্টরের যোগ, ভেক্টরের সঙ্গে স্কেলার বা সংখ্যার গুণ ইত্যাদি একই রকম থাকে। এই সমস্ত নিয়ম একই রকম থাকে, নতুন করে বলার কিছু নেই। শুধু
ডট প্রোডাক্টের নিয়মে কিছুটা রদ বদল ঘটাতে হবে। আমরা এবার সেই আলোচনাই করব। ধরা যাক দুটো ভেক্টর এ আর বি উভয়েই দ্বিমাত্রিক, অর্থাৎ তাদের দুটো করে উপাংশ রয়েছে। ধরা যাক এর দুটো উপাংশ হলো 4 আর 3, বি এর দুটো উপাংশ হলো 1 আর 2। সাধারণভাবে যখন আমরা এ আর বি এর ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট গণনা করি, কিভাবে করি? প্রথমে ডট প্রোডাক্টের একটা নতুন চিহ্ন আমরা ব্যবহার করব। এক্ষেত্রে এ আর বি এর ডট প্রোডাক্ট আমরা এ বি এইভাবে প্রকাশ করব। অ্যাঙ্গুলার ব্র্যাকেট বা কৌণিক ব্র্যাকেটের মধ্যে এ বি এর অর্থ হলো এ আর বি এর মধ্যে ডট প্রোডাক্ট বা ইনার প্রোডাক্ট। আমরা কিভাবে করতাম আগে ডট প্রোডাক্ট? এর কোনো একটা উপাংশের সাথে বি এর একই উপাংশ গুণ করব, তারপর এর অন্য উপাংশের সাথে বি এর অন্য উপাংশ গুণ করব, তারপর দুটো গুণফলকে যোগ করব। অর্থাৎ 4 গুণ 1 যোগ 3 গুণ 2 সমান সমান 10। এটাকে কিছুটা অন্যভাবেও লেখা যায় ম্যাট্রিক্স নোটেশন ব্যবহার করে। প্রথমে আমরা এখানে একটা কলম ম্যাট্রিক্স, এর ট্রান্সপোজ লিখব। এর ট্রান্সপোজ মানে 4 3 পাশাপাশি রো ভেক্টর হিসেবে, তার সাথে বি ভেক্টরকে কলম ভেক্টর হিসেবে গুণ করব 1 2। এবার ম্যাট্রিক্স গুণের মতো করে গুণ করলে 4 কে 4 যোগ 3 দুগুণে 6 যথারীতি 10 আসবে। এটাই আমাদের পরিচিত ডট প্রোডাক্টের নিয়ম। কিন্তু কমপ্লেক্স ভেক্টরের ক্ষেত্রে এই নিয়মের একটু পরিবর্তন ঘটবে। ধরা যাক এ ভেক্টর এবারে একটা কমপ্লেক্স ভেক্টর, অর্থাৎ এর উপাংশগুলো কমপ্লেক্স বা কাল্পনিক হতে পারে। একটা সহজ উদাহরণ নিই, 4i আর 3। আর বি ধরা যাক 1 যোগ 2i আর 2 বিয়োগ i। এইবার যদি এ আর বি এর ডট প্রোডাক্ট গণনা করি এ বি, তাহলে প্রথমে এ ভেক্টরের ট্রান্সপোজ লিখব 4i, 3 রো ভেক্টর হিসেবে আগের মতোই। বি ভেক্টরকে কলম ভেক্টর হিসেবে লিখব আগের মতোই। শুধু তফাৎ হবে এইবার এ ভেক্টরের প্রতিটা উপাংশের কমপ্লেক্স কনজুগেট নিতে হবে। কমপ্লেক্স কনজুগেট করতে হবে এ ভেক্টরের প্রতিটা উপাংশে। কমপ্লেক্স কনজুগেট 4i এর কমপ্লেক্স কনজুগেট মানে হচ্ছে -4i। কমপ্লেক্স কনজুগেট বা অনুবন্ধী জটিল সংখ্যা i এর ক্ষেত্রে -i হয়ে যায়, আমরা জানি। 3 যেহেতু বাস্তব সংখ্যা, কোনো কাল্পনিক অংশ নেই, তাই এক্ষেত্রে এর কমপ্লেক্স কনজুগেট নিলেও কোনো পরিবর্তন হবে না। এরপর আমরা এর সাথে বি এর গুণ করব। বেশ, এবার ফল কি আসবে? -4i গুণ 1 অর্থাৎ -4i
তারপর -8i² -8i², তার সাথে যোগ 3 দুগুণে 6 -3i, 3 দুগুণে 6 -3i, আর প্রথম সংখ্যা ছিল 4i -4i -8i²। এটা -8i² মানে হচ্ছে 8, আর 6 14, আর -4i আর -3i মানে -7i। এই হলো ডট প্রোডাক্ট। এক্ষেত্রে নতুন কি আছে? নতুন আছে এই কমপ্লেক্স কনজুগেট। কমপ্লেক্স কনজুগেট প্রথম ভেক্টরের ক্ষেত্রে কমপ্লেক্স কনজুগেট হবে, দ্বিতীয় ভেক্টরের ক্ষেত্রে কিন্তু হবে না। এটাই নতুন নিয়ম। বেশ, এইবার আমরা জানি যে সাধারণভাবে কোনো ভেক্টরের যদি আমরা দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, যেমন এ ভেক্টরের দৈর্ঘ্য তাহলে আমরা যেটা করতে পারি তা হলো এর সাথে এর নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট হিসেব করে তার বর্গমূল নিতে পারি। এক্ষেত্রে এর সাথে এর যদি মানে 4 3, আর তার সাথে নিজের মানে 4 3 এর ডট প্রোডাক্ট নিয়ে বর্গমূল হিসেব করি, তাহলে 4 4 16, 3 3 9, 16 9 25, 25-এর বর্গমূল মানে 5। এইভাবে সাধারণভাবে কোনো ভেক্টরের দৈর্ঘ্য পরিমাপ করা হয়। জটিল ভেক্টরের ক্ষেত্রে কি হবে? জটিল ভেক্টরের ক্ষেত্রে যদি আমরা এর দৈর্ঘ্য পরিমাপ করতে চাই, নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট হিসেব করে তার বর্গমূল নেব। এক্ষেত্রে এ মানে হচ্ছে 4i, 3, প্রথমে আমরা ট্রান্সপোজ করলাম, তারপর এ ভেক্টর যেমন আছে তেমনভাবে লিখলাম। প্রথম ভেক্টরটার কনজুগেট করতে হবে, অর্থাৎ প্রথম দুই ভেক্টরের দুটো উপাংশেরই কনজুগেট করতে হবে, আর সর্বশেষে বর্গমূল দৈর্ঘ্য নির্ণয় করার জন্য। এক্ষেত্রে ফল কি আসবে? 4i এর কনজুগেট মানে -4i, 3 যেমন আছে তেমন, তার সাথে 4i আর 3 তার ডট প্রোডাক্ট, পরিশেষে বর্গমূল। -4i আর +4i এর গুণফল মানে -16i² মানে 16, আর 3 3 9 মানে 25-এর বর্গমূল 5। এইবার মনে করো যদি আমরা ভুল করে বা যে কোনো কারণেই হোক যদি প্রথম ভেক্টরটার কমপ্লেক্স কনজুগেট না নিতাম, তাহলে কি হতো? এবার ইচ্ছাকৃতভাবে আমরা সেই ভুলটা করব। মনে করো এ ভেক্টরের দৈর্ঘ্য হিসেব করার সময় আমরা প্রথম ক্ষেত্রে কনজুগেট নিইনি বা নিতে ভুলে গেছি, তাহলে 4i এর কনজুগেট -4i হবে না, 4i যেমন আছে তেমন থাকবে। আর এবার 4i এর সাথে 4i এর গুণ করলে আসবে -16 গুণ যোগ 9, আর তাহলে আমরা পাবো √7। এখন কোনো একটা ভেক্টরের দৈর্ঘ্য এরকম একটা অবাস্তব সংখ্যা, এটা একটু মেনে নেওয়া কষ্টকর। এমনিতেই একটা ভেক্টরের কম্পোনেন্ট বা উপাংশগুলো যখন কমপ্লেক্স নাম্বার, সেটাই যথেষ্ট
অস্বস্তিকর, তার উপর সেই ভেক্টরের দৈর্ঘ্যকেও যদি আমরা বলি অবাস্তব বা কাল্পনিক, সেটা আর মেনে নেওয়া যায় না। তাই কমপ্লেক্স কনজুগেট করতে ভুললে চলবে না, বা ভেক্টরের ডট প্রোডাক্টের ক্ষেত্রে প্রথম ভেক্টরের কমপ্লেক্স কনজুগেট করা নিঃসন্দেহে আবশ্যক, নইলে গণনা অর্থহীন। বেশ, এবার আমরা এই ডট প্রোডাক্টের কিছু ধর্মের সম্বন্ধে আলোচনা করব। যথা প্রথমে 1 নম্বর, এ আর বি এর ডট প্রোডাক্ট নেওয়ার সময় যদি এ প্রথমে থাকে তাহলে যা ফল আসবে, আর তার পরিবর্তে যদি বি প্রথমে থাকে তাহলে যা ফল আসবে, এই দুই ফল একে অপরের কনজুগেট। আমি প্রমাণ করব না, প্রমাণটা তোমাদের জন্য ছেড়ে রাখবো। প্রমাণ করা খুবই সহজ, কেননা যখন এ ডট বি করছি তখন আমরা এ ভেক্টরের কনজুগেট করি, আর যখন বি ডট এ করছি তখন বি ভেক্টরের অর্থাৎ প্রথম ভেক্টরের কনজুগেট করব। ফলত প্রথম ক্ষেত্রে এর কনজুগেট হবে, বি এর হবে না, দ্বিতীয় ক্ষেত্রে বি এর হবে, এর হবে না। তাই মোট ফল একে অপরের কনজুগেট হয়ে যাবে। প্রমাণ করা খুব সহজ। দ্বিতীয় ধর্ম, যদি দ্বিতীয় ভেক্টরের সঙ্গে কোনো একটা সংখ্যা সি যে কোনো একটা সংখ্যা, স্কেলার সংখ্যা, বাস্তব বা জটিল সংখ্যা হতে পারে, গুণ করা হয়, তাহলে ডট প্রোডাক্ট নেওয়ার পর যে ফল পাওয়া যাবে সেটা এ আর বি এর নিজেদের মধ্যে ডট প্রোডাক্টের সঙ্গে সি এর গুণফলের সমান। এটাও প্রমাণ করা খুব সহজ। বি কে সি দিয়ে গুণ করার অর্থ বি এর প্রত্যেকটা কম্পোনেন্টকে সি দিয়ে গুণ করা, ফলত ডট প্রোডাক্টের ফলেও ওভারঅল রেজাল্ট সি দিয়ে গুণ হয়ে যাবে। 3 নম্বর, যদি এ ভেক্টরের সঙ্গে কোনো একটা সংখ্যা সি গুণ করা হয়, সেক্ষেত্রে ফলাফল হবে এ বি এর ডট প্রোডাক্টের সঙ্গে সি এর কনজুগেটের গুণফলের সমান। এক্ষেত্রে সি এর কনজুগেট আছে, কিন্তু আগের 2 নম্বর ক্ষেত্রে সি এর কনজুগেট ছিল না। কেন? কারণ খুব সহজ, কারণ 2 নম্বর ক্ষেত্রে সি বি এর সঙ্গে বা দ্বিতীয় ভেক্টরের সঙ্গে ছিল, আর আমরা জানি ডট প্রোডাক্ট নেওয়ার সময় দ্বিতীয় ভেক্টরের কনজুগেট করা হয় না, প্রথম ভেক্টরের কনজুগেট করা হয়। তৃতীয় ক্ষেত্রে সি যেহেতু প্রথম ভেক্টরের সঙ্গে আছে, তাই সি এর কনজুগেট হয়ে যাবে। প্রমাণ করা খুব সহজ, প্রমাণটা আমি তোমাদের জন্য ছাড়ব। চতুর্থ ধর্ম, যে এটাকে লিনিয়ারিটি বলা হয়, যদি এ আর সি এর যোগফলের সঙ্গে বি আর ডি এর যোগফলের ডট প্রোডাক্ট নেওয়া হয়, সেটাকে এইভাবে বিস্তৃত করা যায়। এর সাথে বি এর ডট প্রোডাক্ট এখানে, তারপর এর সাথে ডি এর ডট প্রোডাক্ট এখানে, তারপর সি এর সাথে বি এর ডট প্রোডাক্ট এখানে, আর সর্বশেষ সি এর সাথে ডি এর ডট প্রোডাক্ট এখানে। এইভাবে বিস্তৃত করা যায়। আর পঞ্চম এবং শেষ ধর্ম খুব গুরুত্বপূর্ণ, কোনো ভেক্টরের সঙ্গে তার নিজের ডট প্রোডাক্ট নিলে প্রথমত সেটা সর্বদাই একটা ধনাত্মক সংখ্যা হবে, ধনাত্মক বা শূন্য হতে পারে। এটা কখনোই জটিল হবে না বা কাল্পনিক হবে না, জটিল বা কাল্পনিক হবে না, এমনকি ঋণাত্মকও হবে না। সব সময় বাস্তব সংখ্যা হবে এবং তা ধনাত্মক হবে। শূন্য হতে পারে। শূন্য কখন হবে? যদি এ ভেক্টর নিজেই শূন্য হয়, অর্থাৎ এর প্রতিটা উপাংশ শূন্য হয়, সেক্ষেত্রে নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট শূন্য হবে।
নয়তো নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট সবসময় বাস্তব এবং ধনাত্মক হবে, যাতে আমরা তার বর্গমূল হিসেব করতে পারি, দৈর্ঘ্য হিসেব করতে পারি। এই কয়েকটা ধর্ম জানা কাম্য, মনে রাখাও কাম্য। এই হলো কমপ্লেক্স ভেক্টরের ডট প্রোডাক্টের বিভিন্ন ধর্ম। আজকেই আমরা কমপ্লেক্স ভেক্টর সম্বন্ধে প্রথম জানলাম, আর জানলাম ভেক্টরের একটা নতুন ধরনের চিহ্ন বা কেট চিহ্ন সম্বন্ধে। তার আগে আমরা বলেছি যে ইলেকট্রনের স্পিন এক ধরনের কমপ্লেক্স ভেক্টর দিয়ে প্রকাশ করতে হয়, আর এও বলেছি যে ইলেকট্রনের স্পিন দ্বিমাত্রিক বা 2 ডাইমেনশনাল। এত কিছু বলার মূল কারণ এটাই যে ইলেকট্রনের স্পিন পরিমাপ করলে তার ফল কি হবে সেটা নির্ভর করে ইলেকট্রনের স্পিন সেই মুহূর্তে কি অবস্থায় ছিল তার উপর, আর সেই মুহূর্তে স্পিন কি অবস্থায় ছিল সেটা প্রকাশ করার জন্যই আমাদের এই নতুন 2 ডাইমেনশনাল কমপ্লেক্স ভেক্টরের সাহায্য নিতে হয়। এইবার আমরা ইলেকট্রনের স্পিন যে বিভিন্ন অবস্থায় থাকতে পারে তার মধ্যে কতগুলো বিশেষ অবস্থার কথা আলোচনা করব, কতগুলো খুব বিশেষ স্পেশাল স্পিনের অবস্থার কথা আলোচনা করব। এই বিশেষ অবস্থাগুলোকে আমরা বিশেষ বিশেষ ভেক্টর দিয়ে প্রকাশ করব, এবং সেই ভেক্টরগুলোর নাম তোমরা বাঁদিকে দেখতে পাচ্ছ। আমরা একে একে এদের আলোচনা করব। ইউ ভেক্টর, ডি ভেক্টর, আর ভেক্টর, এল ভেক্টর, আই ভেক্টর, ও ভেক্টর। এই ইউ এসেছে ইংরেজির আপ শব্দ থেকে, ইউপি আপ। ডি এসেছে ডাউন থেকে, আর এসেছে রাইট থেকে, এল এসেছে লেফট থেকে, আই এসেছে ইন বা ইনওয়ার্ড অর্থাৎ অন্তর্মুখী শব্দ থেকে, ও এসেছে আউটওয়ার্ড বা বহির্মুখী শব্দ থেকে। এরা প্রত্যেকেই এক একটা ভেক্টর, তোমরা ভেক্টর চিহ্ন দেখতে পাচ্ছ। অর্থাৎ এরা প্রত্যেকেই ইলেকট্রনের স্পিনের এক একটা বিশেষ দশা, খুব স্পেশাল কিছু দশা প্রকাশ করছে। কিরকম একে একে দেখা যাক। প্রথমে ইউ ভেক্টর। ইউ হলো ইলেকট্রনের স্পিনের সেই অবস্থা যে অবস্থায় যদি আমরা জেড ডিরেকশনে অর্থাৎ উপর দিকে লম্ব ডিরেকশনে স্পিন মানে সিগমা জেড পরিমাপ করি, তাহলে নিঃসন্দেহে বলতে পারি যে রেজাল্ট বা ফল আসবে +1। অর্থাৎ ইউ হচ্ছে স্পিনের সেই অবস্থা যে অবস্থায় স্পিন মাপলে সিগমা জেড নিঃসন্দেহে +1 আসবে। তেমনিভাবে ডি হচ্ছে ঠিক তার বিপরীত অবস্থা। ডি ভেক্টর এমন একটা অবস্থা প্রকাশ করছে যে অবস্থায় ইলেকট্রনের স্পিন যদি আবার আমরা জেড ডিরেকশনে মাপি, এবার সিগমা জেড এর ভ্যালু আসবে -1, অর্থাৎ উল্টো দিকে, নিচের দিকে। অর্থাৎ ইউ আর ডি দুটো উল্টো অবস্থা, বিপরীত অবস্থা প্রকাশ করছে। তেমনিভাবে আর ভেক্টর দিয়ে আমরা এমন একটা অবস্থা প্রকাশ করি যে অবস্থায় এক্স ডিরেকশনে স্পিন মাপলে বা সিগমা এক্স মাপলে তার ফল আসবে +1, সিগমা এক্স হবে +1। আর এল ঠিক তার বিপরীত অবস্থা। আর এল মানে লেফট আর রাইট একে অপরের বিপরীত অবস্থা। এল ভেক্টর সেই অবস্থা যে অবস্থায় স্পিন এক্স ডিরেকশনে স্পিন মাপলে সিগমা এক্স এর ভ্যালু আসবে -1।
এখন জেড অ্যাক্সিস আমরা উপর নিচে কল্পনা করছি, আর এক্স অ্যাক্সিস আমরা অনুভূমিকভাবে বাম দিক ডান দিকে কল্পনা করছি। অর্থাৎ সেক্ষেত্রে ওয়াই অ্যাক্সিসও অনুভূমিকভাবে কল্পনা করতে হবে, কিন্তু এক্সের সঙ্গে লম্বভাবে, অর্থাৎ সেটা স্ক্রিনের সঙ্গে পারপেন্ডিকুলার হবে, স্ক্রিনের ভিতর দিকে বা বাইরের দিক বরাবর হবে ওয়াই অ্যাক্সিস। আমরা তাই ওয়াই অ্যাক্সিসকে ইনওয়ার্ড বা আউটওয়ার্ড, অন্তর্মুখী বা বহির্মুখী বলব। এক্ষেত্রে আই হলো স্পিনের সেই অবস্থা, যেই অবস্থায় ওয়াই ডিরেকশনে স্পিন বা সিগমা ওয়াই মাপলে ফল আসবে সিগমা ওয়াই ইকুয়াল টু +1, আর ও হলো তার ঠিক বিপরীত অবস্থা, আউটওয়ার্ড অবস্থা, যেই অবস্থায় স্পিন মাপলে সিগমা ওয়াই ওয়াই ডিরেকশনে মাপলে তার ফল আসবে -1, অর্থাৎ সিগমা ওয়াই -1। এইগুলো ইলেকট্রনের স্পিনের বিশেষ বিশেষ 6টা অবস্থা। বেশ, তাহলে আমরা ইলেকট্রনের স্পিনের কতগুলো বিশেষ অবস্থার কথা জানলাম, 6টা বিশেষ অবস্থার কথা জানলাম, এবং তাদের ভেক্টর নোটেশন বা ভেক্টর চিহ্ন এখানে আমরা দেখতে পাচ্ছি। এরা ইলেকট্রন স্পিনের এক একটা বিশেষ অবস্থা। ইউ মানে কিন্তু আমাদের বাস্তব ত্রিমাত্রিক দেশে বা আমরা যে দুনিয়ায় যে মহাবিশ্বে বাস করি সেই মহাবিশ্বের যে ডিরেকশন বা উপর দিক নয়। ডি মানে কিন্তু আমাদের পরিচিত মহাবিশ্বের নিচের দিক নয়। আর মানে কিন্তু আমার ডান দিক বা তোমার ডান দিক নয়। এল মানে আমার বা তোমার বাম দিক নয়। এরা ইলেকট্রনের স্পিনের এক একটা বিশেষ অবস্থা। এই বিশেষ ভেক্টরকে ইউ বলা হয়, তার কারণ এই অবস্থায় ইলেকট্রন থাকলে স্পিন মাপলে জেড ডিরেকশনে স্পিন মাপলে সবসময় উপর দিকে স্পিন পাওয়া যাবে, সিগমা এক্স +1 আসবে। তাই একে ইউ বলা হয় বা আপ বলা হয়। এটা কিন্তু আমাদের দুনিয়ার উপর দিক নয়। এই জিনিসটা খুব বিশেষভাবে বুঝতে হবে। এবার বেশ, এই 6টা ভেক্টরের মধ্যে আমরা ইউ এবং ডি এদের নিয়ে আজকে একটু আলোচনা করব। কোয়ান্টাম তত্ত্ব অনুসারে ইউ এবং ডি পরস্পরের সঙ্গে লম্ব, পারপেন্ডিকুলার, সমকৌণিক দুটো ভেক্টর। চমকানোর জন্য এটা আমার যথেষ্টই মনে হয়। ইউ এবং ডি একে অপরের সঙ্গে লম্ব। এই কথার অর্থ কি? এই কথার অর্থ এই যে ইউ এবং ডি ভেক্টরের যদি ডট প্রোডাক্ট হিসেব করা হয় তাহলে সেটা আসবে 0। আমরা জানি সাধারণ ভেক্টরের ক্ষেত্রেও সমকৌণিক ভেক্টরদের ডট প্রোডাক্ট বা পরস্পর লম্ব ভেক্টরদের ডট প্রোডাক্ট 0 হয়। এক্ষেত্রে ইউ এবং ডি এর যদি ডট প্রোডাক্ট নেওয়া হয় সেটা 0 আসবে। এটা স্বতঃসিদ্ধ অ্যাক্সিয়ম। এটা মেনেই আমরা অগ্রসর হব। তেমনিভাবে এরা শুধু পরস্পর লম্ব তাই নয়, এরা একক ভেক্টর। একক ভেক্টর মানে এদের দৈর্ঘ্য 1। ইউ এর দৈর্ঘ্য 1 মানে ইউ এর নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট নিয়ে তার বর্গমূল নিলে সেটা আসবে 1। অর্থাৎ ইউ এর নিজের সাথে নিজের ডট প্রোডাক্ট এর মান ও 1। তেমনি ডি ভেক্টরও একক দৈর্ঘ্যের। ডি ভেক্টর একক দৈর্ঘ্যের, অর্থাৎ ডি এর নিজের সাথে নিজের ডট প্রোডাক্টের মানও বা ইনার প্রোডাক্টের মানও 1। এখানে চমকানোর মতো যেটা সব থেকে বড় বিষয় সেটা হলো এই যে ইউ এবং ডি একক দৈর্ঘ্যের তো ঠিক আছে, কিন্তু এরা কি করে একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার, সমকৌণিক?
ইউ মানে তো উপর দিক, ডি মানে তো নিচের দিক। উপর দিক আর নিচের দিক তো একে অপরের সঙ্গে 180 ডিগ্রি কোণে অবস্থিত। তাহলে কোন যুক্তিতে আমি বলছি ইউ এবং ডি একে অপরের সঙ্গে 90 ডিগ্রি কোণে অবস্থান করছে? যেটা মনের মধ্যে গেঁথে নিতে হবে সেটা হলো এই যে ইউ এবং ডি কিন্তু আমাদের দুনিয়ার উপর দিক আর নিচের দিক নয়। ইউ এবং ডি আমাদের ত্রিমাত্রিক মহাবিশ্বের উপর দিক নিচের দিক নয়। ইউ এবং ডি ইলেকট্রনের স্পিনের দুটো বিশেষ অবস্থা, এমন দুটো বিশেষ অবস্থা যাতে ইউ অবস্থায় ইলেকট্রন থাকলে তার স্পিন সবসময় যে ডিরেকশনে মাপলে উপর দিকেই পাওয়া যাবে, আর ডি অবস্থায় ইলেকট্রন থাকলে যে ডিরেকশনে স্পিন মাপলে স্পিন সবসময় নিচের দিকেই পাওয়া যাবে। এই ইউডি আমাদের বাস্তব দুনিয়ার উপর দিক নিচের দিক নয়। সব থেকে বড় কথা, আমাদের বাস্তব দুনিয়া তো ত্রিমাত্রিক, আর ইউডি তো ইলেকট্রনের দ্বিমাত্রিক ভেক্টর দুনিয়ার দুটো বিশেষ ভেক্টর। তাই এটা গুলিয়ে ফেললে চলবে না, কিন্তু এটা গুলোনোর জন্য খুবই স্বাভাবিক, প্রথম প্রথম গুলোতেই পারে। বেশ, তাহলে আমরা শিখলাম ইউ আর ডি পরস্পরের সঙ্গে লম্ব ভেক্টর এবং এরা একে অপরের সঙ্গে পারপেন্ডিকুলার এবং এদের উভয়েরই দৈর্ঘ্য 1 একক। তাই যদি হয় তাহলে দ্বিমাত্রিক দেশে এই দুটো ভেক্টরকে আমরা অ্যাক্সিস হিসেবে কল্পনা করতে পারি এবং এদের সাহায্যে অন্যান্য ভেক্টরকে প্রকাশ করতে পারি। এটাই আমার পরবর্তী বক্তব্য, যে ইউ এবং ডি একত্রে একটা সমকৌণিক নির্দেশতন্ত্র বা অর্থোগোনাল বেসিস গঠন করে। নির্দেশতন্ত্র মানে কি? আমরা জানি যে আমরা আমাদের পরিচিত মহাবিশ্বে, পরিচিত ত্রিমাত্রিক মহাবিশ্বে যদি কোনো সরণ বা ডিসপ্লেসমেন্টকে প্রকাশ করতে হয় তাহলে একটা 3 ডাইমেনশনাল অ্যাক্সিস সিস্টেম ব্যবহার করি, যার একটা মূলবিন্দু নির্বাচন করতে হয়। তার থেকে পরস্পর লম্ব 3টে অ্যাক্সিস এক্স, ওয়াই আর জেড 3টে অক্ষ কল্পনা করতে হয়, 3টে বিশেষ দিকে একে অপরের সঙ্গে যারা লম্ব। এবং তারপর আমরা এই 3টে বিশেষ দিকে 3টে একক ভেক্টরের কল্পনা করি, যাদের আমরা যথাক্রমে আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট দিয়ে প্রকাশ করে থাকি। আই হ্যাট, জে হ্যাট, কে হ্যাট এরা একক ভেক্টর, পরস্পরের সঙ্গে লম্ব এবং এদের প্রত্যেকের দৈর্ঘ্য 1। এবার অন্য যে কোনো একটা ভেক্টর, ধরা যাক একে আমরা আই, জে এবং কে এই 3টে একক ভেক্টরের সাহায্যে প্রকাশ করতে পারি। তার জন্য প্রথমে আমাদের এ ভেক্টরের 3টে পরস্পর লম্ব উপাংশ হিসেব করতে হবে। ধরা যাক পরস্পর লম্ব এই 3টে উপাংশ যথাক্রমে এক্স ডিরেকশনে এ, ওয়াই ডিরেকশনে মানে ভার্টিক্যালি ডি, আর জেড ডিরেকশনে সি। তাহলে আমরা এ ভেক্টরকে প্রকাশ করতে পারি এইভাবে, এ সমান সমান এ আই ক্যাপ প্লাস বি জে ক্যাপ প্লাস সি কে ক্যাপ। তেমনিভাবে ইলেকট্রনের স্পিনের ক্ষেত্রে ইউ এবং ডি একটা সমকৌণিক নির্দেশতন্ত্র বা অর্থোগোনাল বেসিস গঠন করে এবং স্পিনের অন্য যে কোনো অবস্থা, অন্য যে কোনো স্পিন ভেক্টরকে ইউ এবং ডি দিয়ে প্রকাশ করা যায়। অন্য যে কোনো স্পিন ভেক্টরকে এই দুই ভেক্টর ইউ এবং ডি এর সাহায্যে প্রকাশ করা যায়। ইউ এবং ডি দুটো ইউনিট ভেক্টর, একক ভেক্টর। ইউ এর সঙ্গে কোনো একটা সংখ্যা এ,
গুণ করে আর ডি এর সঙ্গে কোনো একটা সংখ্যা বি গুণ করে উভয়কে যোগ করে যে কোনো ভেক্টরকে প্রকাশ করা যায়। এ এবং বি এর বিভিন্ন মানের জন্য সাই ভেক্টর বিভিন্ন ভেক্টরে পরিবর্তিত হবে। এক্ষেত্রে এ এবং বি কিন্তু কমপ্লেক্স নাম্বার হতে পারে, শুধুমাত্র রিয়েল নাম্বার নয়, কমপ্লেক্স নাম্বারও হতে পারে, কেননা ইলেকট্রনের স্পিন কমপ্লেক্স ভেক্টরস, আমরা আজকেই সেটা জেনেছি। এইবার মনে করো একটু আগে যখন প্রথম আমি বলেছিলাম যে ইলেকট্রনের স্পিন কমপ্লেক্স ভেক্টর এবং আমি 2 ডাইমেনশনাল প্লেনে বা কাগজের প্লেনে স্পিনকে দুটো অক্ষের সাহায্যে প্রকাশ করার চেষ্টা করেছিলাম, তখন ইচ্ছাকৃতভাবে এই দুটো অক্ষের কোনো নামকরণ করিনি। এমন নয় যে এই দুটো অক্ষ এক্স আর ওয়াই, এমন নয় যে এই দুই অক্ষ বরাবর ইউনিট ভেক্টর আই ক্যাপ আর জে ক্যাপ, একদমই নয়। আমি এতক্ষণ এই দুই অক্ষের বা এই দুই অক্ষ বরাবর ইউনিট ভেক্টরের নামকরণ ইচ্ছাকৃতভাবেই করিনি। ইলেকট্রনের স্পিনের ক্ষেত্রে এই দুই অক্ষকে আমরা ইউ অক্ষ এবং ডি অক্ষ বলতে পারি, অথবা এই দুই অক্ষ বরাবর যে ইউনিট ভেক্টর বা একক ভেক্টর তারা হলো যথাক্রমে ইউ এবং ডি। ইউ এবং ডি এর সাহায্যে অন্য যে কোনো স্পিন ভেক্টরকে প্রকাশ করা যায়। যদি দেখা যায় যে অন্য কোনো একটা স্পিন ভেক্টর তার ইউ বরাবর উপাংশ হলো এ আর ডি বরাবর উপাংশ হলো বি, তাহলে এই ভেক্টর তার নাম যদি সাই হয়, আমরা লিখতে পারি সাই ভেক্টর সমান সমান এ ইউ যোগ বি ডি। এক্ষেত্রে এ আর বি কিন্তু কমপ্লেক্স নাম্বার হতে পারে, আর কমপ্লেক্স নাম্বার হলে নিঃসন্দেহে এইভাবে কাগজের সমতলে সেটা এঁকে দেখানো উচিত নয়, এঁকে দেখানো সম্ভবও নয়, বাট কিন্তু এটা একটা জাস্ট গল্প বলা বা উপস্থাপনা মনে করতে পারো। আমার মনে হয় আজকের জন্য এটাই যথেষ্ট চমক। প্রথমত এই ব্যাপারটা মেনে নিতে বেশ বেগ পেতে হবে যে ইউ এবং ডি পরস্পরের সঙ্গে লম্ব, এটা পরস্পরের বিপরীত অভিমুখী নয়। আপ অ্যান্ড ডাউন পরস্পরের বিপরীত অভিমুখী নয়, পরস্পরের সঙ্গে লম্ব। তার কারণ ইউ এবং ডি কিন্তু আমাদের দুনিয়ার উপর দিক আর নিচের দিক নয়, এরা ইলেকট্রনের স্পিনের দুনিয়ার দুটো বিশেষ অবস্থা, যে বিশেষ অবস্থা এমন দুটো বিশেষ অবস্থা যাতে ইউ অবস্থায় স্পিন মাপলে স্পিন সবসময় ইউ অবস্থায় জেড ডিরেকশনে স্পিন মাপলে তার মান সবসময় +1 হয়, আর ডি অবস্থায় জেড ডিরেকশনে স্পিন মাপলে তার মান সবসময় -1 হয়। বেশ, বাকি আলোচনা আগামী দিনে। ধন্যবাদ।